বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। আশা করি সকলেই ভালো আছেন। আজকে মার্কেটের মুভমেন্ট যেই জায়গাতে শেষ করেছে সেই জায়গাটাতে চরমভাবে ব্যাংকিং সেক্টরের একটা অবদান ছিল এবং ইন্স্যুরেন্স সেক্টরের একটা অবদান ছিল। আজকে আপনারা দেখেছেন মার্কেটের ম্যাক্সিমাম লো পেইড স্টক, ম্যাক্সিমাম বললে ভুল হবে, সবগুলো বাংলা ভাষায় বলি একেবারে কারেকশন মোডে ছিল এবং এই কারেকশন মোডে আমি যেটা আমার কাছে মনে হয়েছে যে মার্কেটটা আরো বেশি শক্তিশালী হওয়ার একটা জায়গা তৈরি করেছে। আজকে 34 পয়েন্ট পজিটিভ হয়েছে। মার্কেটের লেনদেন গত দিনের তুলনায় কম হয়েছে 60 কোটি টাকা। সেই জায়গাতে মার্কেটের টার্নওভার যদি বলি সেখানে কিন্তু গ্র্যাজুয়ালি খুব বেশি ডাউন ট্রেন্ড কিন্তু হয়নি। আপট্রেন্ড স্টকের সংখ্যা কমেছে কারণ ডাউন ট্রেন্ডে বেশ সংখ্যক স্টক আজকে আমরা দেখতে পাচ্ছি। 191টি স্টক রয়েছে, আনচেঞ্জড অবস্থাতে রয়েছে 64টি এবং সেক্টর বাই গ্যানার আমরা যদি আপনাদের সাথে একটু দেখানোর চেষ্টা করি সেইখানে দেখতে পাচ্ছেন যে ইন্স্যুরেন্স এবং ব্যাংক এই একই সঙ্গে ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের মুভমেন্ট ছিল ভালো, বাট টেক্সটাইলের আজকে কিন্তু অবস্থা আবারও খারাপ। টেক্সটাইলের একটা সংবাদ শেষ বেলায় মার্কেটের শেষ হওয়ার আগে আমি বলবো যে বিনিয়োগকারীদের মনে একটা ভয় ধরিয়ে দিয়েছিল এবং সেটি হচ্ছে যে উদ্বেগ এবং উৎকণ্ঠা তো টেক্সটাইল সেক্টর নিয়ে রয়েছে, যেটি দাবি আদায়ের লক্ষ্যে তারা যে আলটিমেটামটি দিয়েছে বিনিয়োগকারী বাংলাদেশের গার্মেন্টস সেক্টরের এবং তাদের যে দ্বন্দ্ব, সেই পোশাক খাতের যে দ্বন্দ্বটি সেটি আসলে মূলত উদ্বেগ বাড়িয়েছে, যার কারণে মার্কেটের টেক্সটাইল সেক্টরে সেই মুভমেন্টটা আমরা আজকে কিন্তু সেভাবে পাইনি। আরেকটি সেক্টরের কথা আপনাদের সাথে না বললে না, আপনারা লাইফ সেক্টর সরি আইটি সেক্টরটা দেখতে পাচ্ছেন, সবগুলো স্টক একই সঙ্গে। এর ব্যাপারটা আমার কাছে খুব বেশি রহস্যজনক মনে হচ্ছে আইটি সেক্টরটাকে, কারণ গতকালকে ভালো প্রাইস অ্যাকশনে ছিল বেশ কিছু স্টক। তার আগে আমরা সোমবারে দেখেছি যে তাদের কারেকশন ছিল বেশ সবগুলো স্টক নিয়ে তারা একবারে কারেকশনে চলে গেল। আজকেও কিন্তু তারা সেম একইভাবে কারেকশনে চলে গিয়েছে। তো আমরা টপ গেনার লিস্ট নিয়ে আপনাদের সাথে সবসময় কথা বলি। আজকে আমাদের টপ 10 যে গেনার লিস্টটি রয়েছে সেখানে আমাদের বললাম যে কোনো স্টক নাই, শুধুমাত্র ব্যাংকিং সেক্টরের একটি স্টক রয়েছে, সেটি হচ্ছে ইসলামী ব্যাংক। টপ 10-এ সে আজকে ভালো করেছে এবং আমরা যেই জায়গাটাতে তার প্রফিট টেকিং জোন হিসেবে ধরে নিয়েছিলাম সেই জায়গাতে আজকে টাচ করেছে এবং প্রফিট টেকও হয়েছে স্টকটিতে। এছাড়া আমরা নিয়মিত আপনাদের সাথে যে স্টকগুলো আলোচনা করি সেই স্টকগুলো আজকে সবই কারেকশনে ছিল, বাট ইন্স্যুরেন্স সেক্টরের বেশ কিছু ইন্স্যুরেন্স আমরা দেখেছি আমাদের প্রাইস অ্যাকশনে। বিশেষ করে আমরা দেখেছি বিএনআইসিএল, যেটি আমরা আপনাদের সাথে সবসময় আলোচনা করি, সেই স্টকটিও আজকে ভালো করেছে, প্রাইস অ্যাকশনে ফিরেছে। পাশাপাশি আমরা আইপিডিসি নিয়ে আপনাদের সাথে কথা বলেছিলাম, আইপিডিসিও প্রাইস অ্যাকশন করেছে, সেখানে প্রফিট টেকিংও হয়েছে। এর বাইরে যদি আমরা বলি সেখানে এলজিপি ছিল, যেটি আজকে ইন্ডেক্স ধরে রাখতেও বেশ ভালো ভূমিকা রেখেছে। ফাইন ফুডস ভালো করেছে, বিএসসি ভালো করেছে, ব্যাডভিসি ভালো করেছে। তো ব্যাংকিং সেক্টরের দিক থেকে বললে সিটি ব্যাংক প্রাইস অ্যাকশন করেছে, পূবালী ব্যাংক ভালো করেছে, যেগুলো আমরা একেবারে ধরে ধরে আপনাদের সাথে নিয়মিতভাবে আলোচনা করি। সেই জায়গাগুলোতে পায়োনিয়ার ইন্স্যুরেন্স চেষ্টা করেছে, একটা সময় ভালো প্রাইস অ্যাকশনে ছিল, প্রফিট টেকিং এর কারণে শেষ পর্যন্ত তার ব্রেক করতে পারেনি। এছাড়া আপনারা নিয়মিত দেখেছেন যে আমরা স্কয়ার ফার্মা নিয়ে আপনার সাথে কথা বলেছি, সেই স্কয়ার ফার্মা আজকে কিন্তু চেষ্টা করেছে প্রাইস অ্যাকশনে এবং শেষ বেলাতে এসে আমরা দেখেছি যে কিছু ফান্ডামেন্টালি স্টক, বিশেষ করে লেনডেবিডি, তারপরে আপনার অলিম্পিকের ব্যাপারটা হচ্ছে অলিম্পিকের ইপিএস দিয়েছে, সেটিও
আমরা আপনাদেরকে একটু জানাই, এবার গতবারের তুলনায় ভালো করেছে। ইউনিভার্সাল চলে এসেছিল আজকে মুভমেন্টে, ম্যারিকো এসেছিল মুভমেন্টে। তো সব কিছু মিলিয়ে মার্কেটের আজকে ওয়ালটন হাইটেক এসেছে শেষ পর্যন্ত, প্রাইস অ্যাকশন করেছে। তো এই জায়গাগুলো মূলত আজকে মার্কেটটাকে মোটামুটি একটা ধরে রাখার জন্য ভালো ভূমিকা রেখেছে। আমরা ইন্ডেক্সের যে ব্যাপারটি আপনাদেরকে বলতে চাই সেটি বলবো যে ইন্ডেক্স এখন আপাতত মুভমেন্টে বাধা, যেই 5,400 এবং 5,200-র উপর একটা ক্লোজ, সেই ক্লোজটা আমরা প্রত্যাশা করছি এবং মার্কেটে সেই ক্লোজটা দিতে পারলে ইন্ডেক্সের চার্ট আরো ভালোভাবে আমাদের প্রফিট টেকিং এর জায়গাটা স্টক বাই স্টক তৈরি করে দিতে পারবে। স্বাভাবিকভাবে এই মুহূর্তে আমি যদি বলি যে আরএসআই একটু উপরে রয়েছে, 72তেই বলবো এক জায়গায় অবস্থান করছে, বাট হিস্টোগ্রামের বার, এমএসিডি, মুভিং অ্যাভারেজ সেই জায়গাগুলোতে মার্কেটে এখন পর্যন্ত আমি যদি বলি যে 5,100, 5,205 এই জায়গাটাতে একটা ছোট ক্লোজ যদি দিতে পারে তাহলে মার্কেটের 5,400 এই জায়গা, যেটি আমরা বারবার বলছিলাম, সেই জায়গাটা মার্কেট তৈরি করবে। তো আশা করি মার্কেটের এই জায়গাটাতে আমরা দেখব। তো তার আগে 5,290-93 একটা ছোট বাধা রয়েছে ভালো, সেই বাধাগুলো পেরোতে পারলে ভালো হয়। তবে মার্কেটের এই মুহূর্তে যে চিত্র আমরা দেখতে পাচ্ছি সেই জায়গাতে মার্কেট আরো ভালো করার সক্ষমতা রয়েছে। আশা করি আপনারা এই বিষয়গুলো সকলেই খেয়াল রাখবেন এবং আপনাদের যে স্টকগুলো রয়েছে সেই জায়গাগুলোকে ধরে ধরে আপনারা ক্যান্ডেল এবং তার মুভমেন্ট, ভলিউম দেখে দেখে এন্ট্রি নেবেন। এরপরে আমরা আপনাদের বেশ কিছু স্টক সম্পর্কে আপনাদের জিজ্ঞাসা ছিল, সেই স্টকগুলো নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। প্রথমেই মীর আক্তার নিয়ে একটু কথা বলতে চাই। মীর আক্তার ব্যাপারে আপনারা জানতে চাচ্ছেন। আসলে মীর আক্তারের ইপিএসটা খারাপ এসেছে, সেকেন্ড কোয়ার্টার ইপিএসটা বেশ খারাপ এসেছে। তো তারপরও আমরা দেখতে পেয়েছি যে মীর আক্তার আজকে ভালো ভলিউম করেছে এবং সেই ভলিউমের সঙ্গে তার প্রাইস অ্যাকশনটাও হয়েছে। বায়ার এবং সেলার প্রায় সমপরিমাণ ছিল, 12-13 লক্ষ। তো এই জায়গাগুলোতে অনেকেই আমরা হতাশ হয়ে যাই ইপিএস খারাপ আসলে। তো সেখান থেকে আমরা দ্রুত স্টক সেল করে বের হয়ে যাওয়ার চেষ্টা করি। তো সেই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে মীর আক্তারটাতে একটা উল্টো চিত্র এবং মীর আক্তারের আমি যেটি বলবো যে আগামী দিনগুলোতে 29 টাকা 30 পয়সার উপরে যদি ক্লোজ করতে পারে তাহলে এই স্টকটি আরো ভালো করবে এবং সেক্ষেত্রে 32 টাকার এই জায়গাতে যাওয়ার একটা সম্ভাবনা স্টকটি রয়েছে। সুতরাং ডিভিডেন্ড এবং পাবলিক হোল্ডিং শেয়ার যদি আমরা চিন্তা করি সেই জায়গাতে তার ভলিউমটা যদি ক্যারি করতে পারে তাহলে কিন্তু মীর আক্তার ভালো করবে। যদিও আমরা মীর আক্তার নিয়ে রিসেন্ট টাইমে খুব বেশি কথা বলিনি, বাট মীর আক্তারের ব্যাপারটা আমরা ডিসেম্বরের দিকে একাধিকবার কথা বলেছিলাম। জানুয়ারিতে আমাদের কথা হয়নি, জানুয়ারিতে হয়তো এটাই আমাদের প্রথম আলোচনা মীর আক্তারের। তো আশা করছি যে মীর আক্তার এই 30 থেকে 32 এই লেভেলটাতে আপনাদের একটা ভালো প্রফিটের সুযোগ করে দিবে। আমরা দেশ গার্মেন্টস নিয়ে একটু আলোচনা করব। দেশ গার্মেন্টস নিয়ে আপনাদের বেশ জিজ্ঞাসা রয়েছে। দেশ গার্মেন্টস এর ব্যাপারে দেখি দেশ গার্মেন্টস কি অবস্থাতে রয়েছে। দুঃখিত, আমি একটু ফোন আসছিল, এই যার কারণে। দেশ গার্মেন্টস এর আজকে তো বামে হল্ট হয়েছে, জানেন যে তার ক্যাটাগরিটা চেঞ্জ হয়েছে গতকালকে। নিউজ আসছিল রাত্রে, আমরা সেটি জানতে পেরেছি এবং অনেকেই সেই নিউজে তাদের আসলে কিছু করার ছিল না এবং শেষ পর্যন্ত স্টকটি
আপনার জেড ক্যাটাগরিতে রূপান্তরিত হলো এবং আজকে যার প্রাইস প্রায় 12 টাকার মতো একদিনেই ডিক্লাইন হয়েছে এবং সকল সাপোর্ট ভেঙে গিয়েছে, যেহেতু বামে হল্ট হয়েছে তো এখানে সাপোর্টের ব্যাপারটা তো থাকবেই এবং একই সঙ্গে ভলিউম অনেক কম। এই জায়গা আমি যদি বলি যে আপনার আজকে যে প্রাইসটি তৈরি করেছে সেই জায়গাতে তার পূর্বের বছরের ইতিহাস বা 52 সপ্তাহের ইতিহাস যদি আমরা দেখি, সেই জায়গাতে কিন্তু 59 আমার যতটুকু মনে পড়ে সেই জায়গাগুলোতে তার ডাউন ট্রেন্ড ছিল এবং সেখান থেকে কিন্তু ভালো করেছে। এর আগে আমরা যখন দেশ গার্মেন্টস 87 বা তার পূর্বে যদি দেখি, সেখানেও কিন্তু অনেক ডাউনে থেকেও কিন্তু সে প্রাইস অ্যাকশন করেছে। 59 থেকে যখন মে মাসে ছিল সেই জায়গা থেকে কিন্তু আজকের যে ইয়ারলি হাই 149 টাকা, সেই জায়গাতে সে এসেছে। তো আগামী দিনে আমি বলবো যে পাবলিকের আনাগোনা বা বায়ারদের আনাগোনা কোন পর্যায়ে আসলে আসতে পারে সেই ব্যাপারটা আপনারা আমার কাছে জানতে চাইছেন যে আসলে না কোথায় গেলে আসলে স্টকটি ঘুরে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেখানে আমি আপনাদেরকে প্রাথমিকভাবে বলি যে 94 থেকে শুরু করে 87 এই জায়গাটাতে বায়ারদের আগমন আসবে এবং এইখান থেকে স্টকটি ঘুরে যাবে। যদি না ঘোরে, সেই জায়গার প্রশ্নটা আপনারাও করেছেন, যদি এই জায়গাগুলোতে না ঘোরে তাহলে কি পর্যায়ে যাওয়ার চেষ্টা আছে। সেখানে আমি আপনাদেরকে 75 এর কথাও আমার গ্রুপে আজকে লিখে জানিয়েছিলাম। তো যেহেতু এটি অনেকের বিনিয়োগ রয়েছে, আপনারা আমার যেহেতু নিয়মিত দর্শক, সেই জায়গাতে আপনাদেরকে আসলে বলা। তো আমরা 95 থেকে শুরু করে 87 এই জায়গাটাতে দেশ গার্মেন্টসকে এই পজিশনে হয়তো দেখব, বিকজ অফ আপনারাও জানেন টেক্সটাইল সেক্টরের বিভিন্ন শর্টগুলোর মধ্য দিয়ে যাচ্ছে, তো সেই জায়গাগুলোতে আসলে স্টকটি আরো ডাউনে আসার সম্ভাবনা থাকবে। প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আপনারা সকলেই জানেন যে আমরা আপনাদেরকে 3টি স্টকের সমন্বয়ে একটি ওয়াচলিস্ট সরবরাহ করছি, যেখানে আপনাদের বাই সেলের সহযোগিতা, স্টপ লস নেওয়া, পোর্টফোলিও ম্যানেজমেন্ট এবং মার্কেটের বিভিন্ন নিউজ দিয়ে আপনাদের সাথে সর্বাত্মক সহযোগিতা করা। তো আপনারা যারা আমাদের সাথে সম্পৃক্ত রয়েছেন তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং যারা এখন পর্যন্ত আমাদের সাথে যুক্ত হতে পারেননি তাদেরকে বলবো যে আপনাদের যদি আমাদের আলোচনা ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাদের কমেন্ট সেকশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে পিন করা, সেখান থেকে নাম্বার নিয়ে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাদের পোর্টফোলিও ম্যানেজমেন্ট এবং মার্কেটের ইন্ডেক্সে ফোকাস না করে বর্তমান সময়ে পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে আমরা স্টকে ফোকাস করে কিভাবে প্রফিট নেওয়া যায়, পাশাপাশি আপনাদের মার্কেটের বিভিন্ন নিউজ দিয়ে কিভাবে আপনাদেরকে সহযোগিতা করা যায় সেই বিষয়গুলো আপনাদেরকে শেয়ার করছি। যেমন আপনি অনেক নিউজগুলো হয়তো একটু দেরিতে পাচ্ছেন, সেই নিউজগুলো আপনাদেরকে আমরা একটু আগে জানিয়ে দিতে পারি। মার্কেটের কোনো গোপন কোনো বিষয় আমরা জানতে পারলে সেটিও আপনাদেরকে সর্বাত্মকভাবে জানানোর চেষ্টা করি। তো সেই জায়গাগুলো আমরা আপনাদেরকে সহযোগিতা করছি। তো আশা করি আপনারা সকলেই আমাদের সাথে এ ব্যাপারে সংযুক্ত হবেন এবং সংযুক্ত হলে আরো বিস্তারিতভাবে আমাদের ব্যাপারে এই বিষয়গুলো জানতে পারবেন। খান ব্রাদার্স নিয়ে বলতে চাই, খান ব্রাদার্স এর ইপিএসটা ভালো এসেছে, এটা প্রথমে জানিয়ে দিলাম। এবং ইপিএস ভালো আসলেই যে সেই স্টকগুলো আসলে ব্যাক করছে ব্যাপারটা কিন্তু এরকম হচ্ছে না। আমরা অনেক স্টকে দেখেছি ইপিএস খারাপ এসেছে কিন্তু প্রাইস অ্যাকশন হচ্ছে, আবার অনেক ইপিএস ভালো দিয়েও অনেক স্টক কিন্তু মুভমেন্টে ফিরতে পারছে না। তো সেই জায়গাগুলোতে আপনাদেরকে বলবো যে ইপিএসটাকে না ধরে মানে ফোকাস না করে স্টকের ভলিউম, মুভমেন্ট এবং তার যে ইন্ডিকেটরগুলো রয়েছে সেই দিকগুলোতে আসলে ফোকাস করবেন। তাহলে যেটা হবে যে আপনার স্টকের পরিস্থিতি বিবেচনায় আপনি সব ধরনের সিদ্ধান্তটা খুব সহজে নিতে পারবেন। যদি আপনি সবসময় ইপিএসটাকে সবসময় মাথায় নেন, কারণ ইপিএস পজিটিভ নেগেটিভ উভয়ই আসতে পারে, কারণ উত্থান পতন সব কিছুর মধ্যে যেহেতু থাকে সেহেতু আপনি একটা সময় ভালো করবেন একটা সময় খারাপ করবেন, এটাই স্বাভাবিক এবং এটা একটা ব্যালেন্স। কিন্তু আপনি সবসময় ভালো করবেন সেটাও কিন্তু
ভালো না। আমরা ইন্ডেক্সের ব্যাপারটা যখন আপনার সাথে আলোচনা করলাম, আপনি ইন্ডেক্সকে শুধু টানা বাড়তে দেখেন, যদি টানা বাড়তেছে বাড়তেছে, সেটা কিন্তু ভালো না। আপনার অবশ্যই কারেকশনটাও কিন্তু খুব জরুরি। তো কারেকশন হওয়াটা মানে কি? কারেকশন হওয়াটা হচ্ছে আরো বেশি করে শক্তি বৃদ্ধি করে আরো বেশি উদ্যমের সাথে আহ, করা। তো এই জায়গাগুলোতে স্টক প্লাস ইন্ডেক্স যেটাই কারেকশন হোক না কেন সেটা কিন্তু ভালো, বাট বেশি কারেকশন বা কন্টিনিউয়াসলি কারেকশন করে ডাউন ট্রেন্ড ক্রিয়েট করা সেটা খারাপ, সেটা অবশ্যই অবশ্যই খারাপ। কিন্তু গ্রিন ক্যান্ডেল করে দু চারটা গ্রিন করে আবার কারেকশন দিয়ে দুই একটা আবার গ্রিন করা, এইগুলো করাটা হচ্ছে মার্কেটের জন্য খুব ভালো। তো ওই জায়গাগুলোতে আপনারা বেশি ফোকাস না করে আপনার স্টকের মুভমেন্ট গুলো ফোকাস করেন, তাহলে কিন্তু আপনি ভালো করতে পারবেন। আর ইপিএস খারাপ আসলে কিন্তু সেটা সারা জীবন আমরা বিনিয়োগকারীরা মনে রাখি না, এটা আবার যখন পাবলিক প্রাইস অ্যাকশন যখন বেড়ে যায় তখন আমরা সবাই আবার ঝাঁপিয়ে পড়ি। তো এটা হচ্ছে আমাদের একটা আহ, দোষ আর কি, যেটাই বলি না কেন। যাই হোক, এখানে সাইডে মুভমেন্টে রয়েছে। আগামীকালকে আমরা যদি বারবারই বলছি যে আগামীকালকে যেহেতু তার পজিটিভ ইপিএস এসেছে, সেই ইপিএস এর একটা ধাক্কা স্বাভাবিকভাবেই লাগবে। তবে ধাক্কা বলি আর যাই বলি না কেন, আমরা বারবারই আপনাদেরকে বলছিলাম যে 56 এর পরে 63 এই লেভেলে আমরা খান ব্রাদার্সকে দেখতে চাচ্ছি। তো সেই জায়গাটাতে খান ব্রাদার্সের যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, কারণ সে হিউজ পরিমাণে ডাউনে এসেছে এবং অনেক ডাউন থেকে অনেক হাই ক্রিয়েট করেছিল। তো সেই জায়গাগুলোতে আসলে সময় নিয়ে নিয়ে তার ডিভিডেন্ড ক্যাটাগরি চেঞ্জ, তাই পিএস পজিটিভ সহ এখন একটা জায়গায় সে নিজে দাঁড়িয়েছে। সুতরাং আমরা সামনের দিনগুলোতে খান ব্রাদার্সের একটা ভালো মুভমেন্ট পাবো আশা করছি, এবং এটাই আমি আপনাদেরকে বলবো। এবং সাপোর্টের ব্যাপারটা বলবো যে 47 টাকার এই লেভেলগুলোতে তার ভালো একটা সাপোর্ট রয়েছে, 47 টাকা 10 পয়সা। আশা করি সেই সাপোর্টটাকেও সে রেসপেক্ট করবে যদি ডাউনে আসে, আর আপ ট্রেন্ডে গেলে সে 56 তে ক্রস করে 63 তে এই লেভেলে আপনাদেরকে প্রফিট দেওয়ার চেষ্টা করবে। এরপরে আমরা আপনাদের সাথে বিপিপিএল নিয়ে একটু কথা বলতে চাই। হ্যাঁ, আমরা বিপিপিএল এর জায়গাটাতে দেখছি যে বিপিপিএল আসলে খুব বেশি আমরা যেটা প্রত্যাশা করেছিলাম সেই প্রত্যাশার জায়গাটা আসলে আবারও আহ, ভেঙে ফেলেছে। অর্থাৎ যে মুভমেন্টটা চেয়েছিলাম সেই মুভমেন্টটা হয়নি। তবে আশা করছি যে এই মুভমেন্টে সে খুব বেশি আমাদেরকে ডাউন ট্রেন্ডে আমাদের খুব বেশি হতাশ করবে না। বেসিক্যালি সে যেই সাপোর্টটা খুঁজতে যাচ্ছে সেই সাপোর্টটাকেই সে রেসপেক্ট করবে, এবং এই জায়গাতে আহ, তার ম্যাক্সিমাম যেই ডাউন ট্রেন্ডটা আমরা প্রত্যাশা করছি সেই জায়গাটাতে 14 টাকা 80 পয়সা এই লেভেলে সে একটা ডাউন ট্রেন্ড ক্রিয়েট করার চেষ্টা করছে, এবং এই জায়গাটাতে আসলে সে আসবে। তো 14 টাকা 80 পয়সা আমি বলবো না, 14 টাকা 90 পয়সা যেটা পূর্বের ডাউন ট্রেন্ড সেই জায়গাতে এসেই আবারও সে প্রাইস অ্যাকশনে ফিরে যাবে। আপনি যদি রিসেন্ট টাইমে দেখেন যে সে কিন্তু খুব ছোট ছোট মুভমেন্ট করেই কিন্তু এই জায়গা থেকে র্যালিটা করেছে। তো এখন পর্যন্ত সেই সুযোগটা বা সেই র্যালিটাতে কিন্তু সে আহ, হাল ছাড়েনি। সাপোর্ট অবশ্যই নিবে, এবং সাপোর্ট নিয়ে ভলিউমটা যেটা করেছে সেই ভলিউমটাকে ধরে আবারও এই বারাকা পতেঙ্গা সে মুভমেন্টে থাকবে। তো আশা করি যে আপনারা যারা আহ, আজকে প্রফিট নিয়েছেন তারা আহ, খুব বেশি খারাপ করেছেন বা খুব বেশি ভালো করেছেন ব্যাপারটা এরকম না, কারণ আজকের যে মুভমেন্টটা আমরা যদি ব্যাংকিং সেক্টরের না হতো বা অন্য সেক্টরটা যদি এই জায়গাতে আজকে সাপোর্ট না থাকতো তাহলে হয়তো বিপিএলটা ভালো করতো। তো আগামী দিনগুলোতে অবশ্যই সেক্টরটা ভালো করছে, এবং আমি বারবারই বলছিলাম যে আগামী দিনটা আগামী যে সময়টা আসছে সেখানে আমরা ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরকেও ফোকাস করব। তো সেই জায়গাটাতে বিপিএলটা আপনারা অবশ্যই নজরে রাখবেন। আশা করছি যে বিপিএল ভালো করবে। এবং বারবারই বলছিলাম যে 16 টাকা 50 পয়সা থেকে 17 টাকা এই জায়গাগুলোতে সে আসবে, এবং এই জায়গাতে এখন একটু যে কারেকশনটা নিচ্ছে সেটা আসলে সে সময়টাকে ইনক্রিজ করছে, অর্থাৎ সময় নিয়ে যাবে, বাট এখানে একটু সময়টা সে বাড়িয়ে দিচ্ছে, যার কারণে আমাদেরকে অপেক্ষা করতে হবে মার্কেটের। এরপরে আমরা আহ, গত দিনের বেশ কয়েকটি স্টক নিয়ে আপনার সাথে আলোচনা সামিল হয়েছিলাম। এর মধ্যে আমরা দু একটি স্টক নিয়ে একটু কথা বলতে চাই। বিশেষ করে আমরা
এসপিসিএল এর কথাটা একটু বলি যে এসপিসিএল কি করেছে। এসপিসিএল দেখেন যে জায়গাগুলো থেকে মার্ক করে প্রাইস অ্যাকশনে ফিরে এসেছে সেই জায়গাটাতে আবারও এসপিসিএল কিন্তু মার্ক করেছে এবং এই জায়গা থেকে আবারও কিন্তু সেই প্রাইস অ্যাকশনে ফিরে যাবে। আজকে ডাউন ট্রেন্ডে কিন্তু অনেক স্টকের ভালো বড় কারেকশন হয়েছে, সেখানে কিন্তু এসপিসিএল এর আপনি দেখেছেন যে ভলিউম যেখানে 16 লক্ষর মতো ভলিউম হয়েছে, সেখানে কিন্তু প্রায় 7 লক্ষর মতো ভলিউম কিন্তু বায়ার ছিল। অর্থাৎ এখন পর্যন্ত সে কারেকশনটা করেছে এবং আরএসআইটা কারেকশনে নিয়ে এসেছে এবং এই নিয়ে আসাটা অবশ্যই আমি মনে করি যে এসপিসিএল এর বিনিয়োগকারীদের জন্য ভালো হয়েছে, কারণ তারা ম্যাক্সিমাম একটা প্রফিট কিন্তু এই 47 থেকে আমরা যদি গত দিনের হাইটাকে ধরি বা তার আগে হাইটা চিন্তা করি যে 51 টাকা 60 পয়সা বা 51 টাকা 40 পয়সা, এই জায়গাগুলোতে কিন্তু প্রফিট টেকিং হয়েছে। যাদের কাছে বেশি ছিল তারা 50% সেল করেছে, যাদের কাছে কম ছিল তারা কিছু সেল করেছে, আবার নতুন করে এনটিও আজকে নিয়েছে কিছু। তো এই জায়গাগুলোতে মূলত আসলে খুব মার্ক করা আমাদের দরকার যদি আমরা নতুন হয়ে থাকি। তো অনেকের করেছে এবং এই জায়গাগুলো আমি আরো স্পষ্টভাবে যদি বলি, সেখানে আরেকটু কারেকশন জোন তার রয়েছে এবং সেই জায়গাটাতে 49 টাকা 20 পয়সা থেকে 49 টাকা 20 পয়সা থেকে আমি মনে করি যে 48 টাকা এই লেভেলে একটা ডাউন ট্রেন্ড ক্রিয়েট করবে যদি আগামী কালকে মার্কেটে ব্যাংক নির্ভর মুভমেন্টে থাকে সেক্ষেত্রে। আর যদি ব্যাংক মুভমেন্ট না হয় বা ইন্স্যুরেন্স মুভমেন্টটা যদি সেরকম না থাকে কালকে, তাহলে কিন্তু আবার উঠে যাবে। কারণ আপনি যদি এর পূর্বের ইতিহাস দেখেন যে গতকালকে কিন্তু শুধু একটা সেক্টরের উপর ডিপেন্ড করেনি মার্কেটে বেশ কিছু সেক্টর মুভমেন্ট করেছে, পাশাপাশি যে সেক্টরগুলো কারেকশনে ছিল সেই সেক্টর হতেও কিন্তু অনেক স্টক বের হয়ে প্রাইস অ্যাকশনে ফিরেছে। সুতরাং আমরা এই জায়গাগুলোতেও একটু বেশি কাজ করব। এরপরে আমরা আপনাদের সাথে আসলে আলোচনা দীর্ঘ হয়ে যাচ্ছে, আমরা আর বেশি স্টক নিয়ে কথা আজকে বলবো না। আমরা আপনাদের সাথে অগ্নি সিস্টেম নিয়ে বলি যে অগ্নি সিস্টেমের ইপিএসটা অগ্নি সিস্টেমের এখানে দেখতে পাচ্ছেন যে অগ্নি সিস্টেমের একটা ডাউন ট্রেন্ড এসেছে এবং তার ইপিএসটা খারাপ এসেছে, যার কারণে অগ্নি সিস্টেমের এই পরিণতি বলবো। তো অগ্নি বারবারই এই 22 টাকা এই লেভেলটাতে এসে বাধাপ্রাপ্ত হচ্ছিল এবং দেখেন এই জায়গাগুলোতে এসে আবারও সে ইপিএস এর এই নেগেটিভের যে প্রভাব সেটি ফেস করছে। তবে অগ্নি যখনই এই জায়গাটা ব্রেক করবে তখন কিন্তু অগ্নির টার্গেট আমি এর আগেও আপনাদেরকে বলেছিলাম 24 টাকা 50 পয়সা এই লেভেলে থাকবে। তো আশা করি অগ্নি সেক্টরের যে কারেকশনের সাথে নিজেকে তাল মেলানো, একই সঙ্গে ইপিএস এর যে নেগেটিভিটি সেটি সে খুব ভালোভাবেই ফেস করছে এবং ডাউন ট্রেন্ড এসেছে এবং এই লেভেলগুলো অর্থাৎ 21 টাকা 10 পয়সা এই জায়গাটাতে আবারও তার সুযোগ রয়েছে সাপোর্টের এবং এই সাপোর্টটা ধরে আশা করি সে আবারও মুভমেন্টে ফিরে যাবে, ছোট ছোট মুভমেন্ট দিয়ে আবারও প্রাইস অ্যাকশন করবে। তো আপনাদের বলবো যে যারা প্রফিট নিয়েছেন তাদের প্রফিট টেক করাটা সঠিক হয়েছে এবং আমি বলবো যে প্রফিটের থাকা মানে থাকলেই আপনারা প্রফিটটা টেক করে নেবেন, কারণ আপনি যদি প্রফিটটাকে আরো ইনক্রিজ করতে যান সেক্ষেত্রে কিন্তু আপনার হিতে বিপরীত হয়ে যাবে। তো সেই জায়গাটা অবশ্যই মাথায় রাখবেন, কারণ মার্কেট পরিস্থিতি যে কোনো মুহূর্তে যে কোনো দিকে মুভ করতে পারে ইন্ডেক্সে এবং আপনার যে স্টকগুলো থাকে সেই স্টকগুলো যদি দিন শেষে নেগেটিভ ভাবে ক্লোজ করে ফেলে তাহলে কিন্তু আপনার মন মানসিকতা অটোমেটিক্যালি খারাপ হয়ে যাবে এবং আপনি হতাশায় ভুগবেন। সুতরাং প্রফিট যে লেভেলে থাকুক না কেন সেই লেভেলটা চেষ্টা করবেন। আবার যদি ভলিউম বা আপনার দূরদর্শিতা ভালো থাকে সেক্ষেত্রে আপনি আপনার সিদ্ধান্ত চেঞ্জ করতে পারেন, সেটা কোনো প্রবলেম না। আমরা সেন্ট্রাল ইন্স্যুরেন্স নিয়ে একটু কথা বলতে চাই, একেবারে সংক্ষেপে শেষ করব। এখানে ডাউন ট্রেন্ড ক্রিয়েট করেছে, বাট
ধরে রাখছে, এটা ভালো। এবং এই জায়গাগুলোতে আসলে তার মেজর একটা সাপোর্ট তার কিন্তু রয়েছে, এবং 43 টাকা 80 পয়সা এই লেভেলটা তার একটা মেজর সাপোর্ট। সবকিছু মিলিয়ে যদি বলি যে সাপোর্টটাকে রেসপেক্ট করবে অবশ্যই, এবং রেসপেক্ট করে এই জায়গা থেকে অবশ্যই স্টকটি উঠে যাবে। তো যাদের রয়েছে অপেক্ষা করেন, ভালো করবে সেন্ট্রাল ইন্স্যুরেন্স। এরপরে আমরা আলহাজ টেক্সটাইল নিয়ে কথা বলতে চাই। আলহাজের ইনসাইডার ডাউন ট্রেন্ড ক্রিয়েট হয়েছে। আমি আলহাজের ব্যাপারটা নিয়ে খুব আশাবাদী, কারণ হচ্ছে আলহাজ শুরু থেকে যেই ডাউন ট্রেন্ডটা করে আসছিল, সেই ডাউন ট্রেন্ডটা কিন্তু ইতিমধ্যেই সে অনেকটা শেষের পথে। এবং গত দিনের যে হাই ছিল, জানুয়ারিতে যে হাইটি ছিল 130 টাকা থেকে 140 টাকার, এই লেভেলটা যে ক্রিয়েট করেছিল, সেই জায়গা থেকে এখন কিন্তু 122 টাকার মতো, 122 টাকা এই লেভেলে সে অবস্থান করছে। এবং আরএসআই সেটিও ডাউনে এসেছে, ভলিউম কমে এসেছে অনেকটা। তো স্বাভাবিক ভলিউমেই আমি বলবো যে সে ইতিমধ্যে প্রবেশ করেছে। তার 1 লক্ষ মিনিমাম বা অ্যাভারেজ ভলিউম যদি বলি, সেই 1,35,000 যে ভলিউম, সেই কাছাকাছি অবস্থান করছে, এবং এই জায়গাটাতে সে নতুন করে একটা জায়গা তৈরি করছে। তো আমি সর্বশেষ ডাউন ট্রেন্ড যদি আপনাদেরকে বলি, সেই জায়গাটা 120 টাকা 60 পয়সা, এই লেভেলটাতেই সে সাপোর্ট নেবে এবং এইখান থেকে সে ঘুরে যাবে। তো যাদের নতুন করে এন্ট্রি জোনটি খুঁজছেন, তারা এখানে নতুন এন্ট্রি নিতে পারেন, এবং যারা পূর্বের এন্ট্রিটা অনেক বেশিতে নেওয়া, তারা এখানে অ্যাডজাস্ট করতে পারেন। আশা করি এটি আপনাদের ভালো একটা প্রফিট দেবে আগামী দিনগুলোতে। তো প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি শুনেছেন। সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমার এই দীর্ঘ আলোচনাটি আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করেছেন। আপনাদের সবার প্রতি বিনীত অনুরোধ থাকবে, অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে সেটি কমেন্ট সেকশনে লিখে আমাকে জানাবেন। এবং অনারিয়াম সম্পর্কিত যদি কোনো জিজ্ঞাসা থাকে, আপনারা যারা আমাদের সাথে সম্পৃক্ত হতে চান, আমি বলবো যে একটু দ্রুত হওয়ার চেষ্টা করেন। এটি আপনাদের জন্য খুব ভালো হবে। আগামী দিনগুলোতে মার্কেট পরিস্থিতি যেদিকেই থাক না কেন, আমরা স্টক ফোকাস করে যেন আপনাদের মুখে, আপনাদের জন্য একটু প্রফিটের ব্যবস্থা করতে পারি, বা আমাদেরও একটু অনারিয়ামের মাধ্যমে যারা আমাদের পিছনে কাজ করেন, সেক্টর বাই স্টক সবসময় অ্যানালাইসিস করে করে বের করেন, তাদেরও হয়তো একটু সম্মানের ব্যবস্থা হবে। তো আশা করি আপনারা এই বিষয়গুলো মাথায় নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা রেখে আমরা আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।